কন্যা মৃত্যুশয্যায় শায়িত, তার কষ্ট লাঘব করার জন্যে প্রত্যেক দিন তার পিতা একটি একটি করে কবিতা লিখছেন, আর তার শিয়রে বসে তা পাঠ করে শোনাচ্ছেন তার মৃত্যু যন্ত্রণাকে লাঘব করার জন্যে। এই পিতা হচ্ছে রবীন্দ্রনাথ, আর তার মেয়ে, বিবাহিত মেয়ে, মেজ মেয়ে রেণুকা। আমরা রবীন্দ্রনাথ যখন সেই কবিতা পড়ে পড়ে শোনাচ্ছেন, যার অধিকাংশ লেখাই শিশু কাব্যগ্রন্থে রয়েছে, সেই মৃত্যু যন্ত্রণা লাঘব করার জন্য কবির হৃদয়ে তখন এক সেই অনন্ত অনন্ত নদীর প্রবাহ, তার চোখ যেন সেই আষাঢ় মাস ঘন বর্ষায় আচ্ছন্ন। আমরা দ্বিতীয় পর্বে রবীন্দ্রনাথকে নিয়ে, তার নদী নিয়ে আমরা তরি ভাসালাম, এবং রবীন্দ্রনাথের কথায় আমরা কিছু কথা বলি। তিনি নির্মল কুমারী মহালানবিশকে লিখছেন, আমার মেজ মেয়ে রানীর কথা অনেকবার তোমাকে বলেছি। তার মৃত্যুর সময় তার মা বেঁচে ছিলেন না। সমস্ত অসুখের মধ্যে আমি তার সেবা করেছিলুম শেষ পর্যন্ত। সর্বদা তার বাবাকে কাছে চাই। যদিও তার বিয়ে হয়েছিল, তবু তার সমস্ত মন জুড়ে বসেছিল তার বাবা। আলমোড়াতে যখন তাকে চেঞ্জে নিয়ে যাই, তখন তার অসুখ খুব বেশি। তাকে খুশি রাখবার জন্যে রোজ রোজ কবিতা লিখে বিছানার পাশে বসে শোনাতুম, যাতে কিছুক্ষণও অন্তত রোগের যন্ত্রণা ভুলে থাকে। এমনি করে আমার শিশু বইখানা লেখা হয়েছে, ও কবিতাগুলো রানীর অসুখের সময় লিখেছিলুম। তা এই যে শিশু কাব্যগ্রন্থ, এটি প্রথম আমরা জানি যে 1903 সালে তার কাব্যগ্রন্থের সপ্তম ভাগে যিনি সম্পাদনা করেছিলেন এই কাব্যগ্রন্থটি, তিনি হলেন মোহিতচন্দ্র সেন। এই শিশুর আবির্ভাব এবং স্বতন্ত্রভাবে এর 6 বছর পর, অর্থাৎ 1909 সাল বা বাংলা 1316 সালে আমরা শিশু কাব্যগ্রন্থটি আমরা পৃথকভাবে পেলাম, যেটি চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায় প্রকাশ করেন ইন্ডিয়ান পাবলিশিং হাউস থেকে। এবং এখানে মোট 62টি, প্রথম যে কবিতাটি সেইটি বাদ দিলে সেইটি সহ মোট 62টি কবিতা আছে, বাদ বাকি হচ্ছে গিয়ে 68টি কবিতা। তা এই যে আমরা আজকে আর বেশি কিছু বলবো না, শুধু এই কবিতাগুলো নিয়েই আমরা কিছু পড়ে শোনাবো। তার আগে আমরা জানি যে বর্ষা, মেঘ, বৃষ্টি এসব নিয়ে রবীন্দ্রনাথের অসংখ্য অসংখ্য গান রয়েছে। প্রকৃতি বিষয়ক গানের সংখ্যা তার 283, এবং ভাবা যায় তার ভিতর শুধু বর্ষা ঋতু নিয়েই তার গানের সংখ্যা হলো 114। আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, কত তার গান। ওই আসে ওই অতি ভৈরব হরসে, জল সিঞ্চিত ক্ষিতি সৌরভ রবসে। আমরা এই গানের কথায় আমরা যাব না। আমরা যে শিশু কাব্যগ্রন্থ, যেখানে 62টি কবিতা রয়েছে, সেই কবিতার কিছু কবিতার ভিতর দিয়ে আমরা আমাদের পথ চলব। এই কবিতায় প্রথমে তিনি লিখছেন, জগৎ পারাবারের তীরে ছেলেরা করে মেলা, অন্তহীন গগনতলে মাথার পরে অচঞ্চল, ফেনিল ওই সুনীল জল নাচিছে সারা বেলা, উঠিছে তটে কি কোলাহল, ছেলেরা করে মেলা। এবং এখানে কখনো
সেই যে ছোট সিটু সে হচ্ছে গিয়ে মাস্টার, আমি আজ কানাই মাস্টার, পরমোর বিড়াল ছানাটি। আবার সেই বীরপুরুষ, সে ঘোড়ায় চড়ে আগে আগে চলছে, মা সেই পালকিতে বসে আছেন এবং পালকির যে দরজা সেইটা একটুখানি ফাঁক করে তিনি রয়েছেন, ডাকাত পড়েছে ইত্যাদি ইত্যাদি। বীরপুরুষ যে কবিতা, এই কবিতা আমরা অনেকেই আমরা শুনেছি এবং রবীন্দ্রনাথও সকণ্ঠে এই কবিতাটি পাঠ করেছেন। প্রশ্ন, মাগো আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা, এখন শুধু তোমার পাশে বসে করব আমি পড়া পড়া খেলা। এই যে যে শিশু, সে পড়া পড়া সে খেলা করবে অথচ পড়বে না। এখানেই আবার কি বলা হচ্ছে যে তার যে কল্পনা কোথায় ভেসে যাচ্ছে। আমি তো বেশ ভাবতে পারি মনে, সূর্য ডুবে গেছে মাঠের শেষে, বাগদি বুড়ি চুপড়ি ভরে নিয়ে শাক তুলেছে পুকুর ধারে এসে, আধার হলো মাদার গাছের তলা, কালি হয়ে এলো দিঘির জল, হাটের থেকে সবাই এলো ফিরে, মাঠের থেকে এলো চাষির দল। মনে কর না উঠল সাজের বেলা, মনে কর না সন্ধে হলে যেন, রাতের বেলা দুপুর যদি হয়, দুপুর বেলা রাত হবে না কেন। যে ছোট ছোট ছেলে মেয়েদের মনে যে অদ্ভুত বিস্ময়, রাতের বেলা দুপুর বেলা যদি রাত হয় তাহলে রাতের বেলা কেন দুপুর হবে না। এবং নৌকা যাত্রা যেখানে 7 সমুদ্র 13 নদীর পার, তীরপুণ্যের ঘাট, এই সমস্ত কবি দেখছেন। এবং নৌকা যাত্রায় তিনি প্রথমেই বলছেন, মধুমাঝির ওই যে নৌকাখানা বাঁধা আছে রাজগঞ্জের ঘাটে। সেই নৌকা যেন তিনি রাজগঞ্জের ঘাট থেকে ছেড়ে দিয়েছেন, ওই নৌকায়, কল্পনায় ওই নৌকায় বসে আছেন। এবং সেখানে আমরা দেখছি তারও শেষ দিকের কিছু অংশ পাঠ করে শোনাই। ভোরের বেলা দেব নৌকা ছেড়ে, দেখতে দেখতে কোথায় যাব ভেসে, দুপুর বেলা তুমি পুকুর ঘাটে, আমরা তখন নূতন রাজার দেশে, পেরিয়ে যাব তীরপুণ্যির ঘাট, পেরিয়ে যাব তেপান্তরের মাঠ, ফিরে আসতে সন্ধে হয়ে যাবে, গল্প বলবো তোমার কাছে এসে, আমি কেবল যাব একটিবার 7 সমুদ্র 13 নদীর পার। এই যে খুকুর মনের যে কল্পনা অদ্ভুতভাবে আমাদের কোথায় নিয়ে যায়। এবং এখানেই বৃষ্টি পড়ে টাপুর টুপুর, এই যে কবিতা, এই কবিতাটা প্রথম যে বালক পত্রিকা জ্ঞানদানন্দিনী দেবীর সম্পাদনায় যেটি বেরোয় 1885 সালে, তাতে এই কবিতাটা কবি লিখছেন এবং সেটিই প্রথম ওখানে প্রকাশিত হয়েছে। দিনের আলো নিবে এলো, সূর্যি ডোবে ডোবে, আকাশ ঘিরে মেঘ জুটেছে, চাঁদের লোভে লোভে, চাঁদের লোভে যেন মেঘ জুটেছে। তাতেই আমরা প্রথম পর্বে আমরা বলেছিলাম যে ওপারেতে কালো রং, বৃষ্টি পড়ে ঝমঝম, অর্থাৎ তিনি যে সমস্ত ছড়া সংগ্রহ করেছিলেন তার যে নির্যাস, তার যে অন্তরের যে অনুভূতি, তার সঙ্গে যেন একীভূত হয়েছিলেন কবি। এবং তার অনেক কবিতায়, এই যে শিশু কবিতায়, শিশু গ্রন্থের অনেক কবিতায় কিন্তু সেই যে ইমেজারি অদ্ভুতভাবে এসেছে। বৃষ্টি পড়ে টাপুর টুপুর থেকেই আমরা দেখছি। ওপারেতে বৃষ্টি এলো, ঝাপসা গাছপালা, এপারেতে মেঘের মাথায় 100 মানিক জ্বালা, বাদলা হওয়ায় মনে পড়ে ছেলেবেলার গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, এই যে যে শব্দবন্ধ, এই শব্দবন্ধের সঙ্গে যে কবির অদ্ভুত একটা সম্পর্ক, তার চিন্তা চেতনায়, তার মননে, অর্থাৎ সেই যে আমরা যেটা বলি যে কানের ভিতর দিয়া মরমে পশিল গো, আকুল করিল মনপ্রাণ। কানের ভিতর দিয়ে তার ছোটবেলায় যে শ্লোকগুলো যখন, ছড়াগুলো যখন শুনছেন তার দাসীদের কাছ থেকে, যারা তাকে ঘিরে থাকতো এবং যার ভিতর দিয়ে তিনি অর্থাৎ
মনের যে নৌকা, সেই নৌকা কিন্তু তিনি ভাসিয়ে দিতেন। এই কবিতাটা শেষ হচ্ছে এভাবে, এবং এই কবিতার পাঠের ভিতর দিয়েও আমাদের এই পর্বের যে যাত্রা তারও সমাপ্তি হবে। কবে বৃষ্টি পড়েছিল, বান এলো সে কথা, শিব ঠাকুরের বিয়ে হলো, কবে কার সে কথা। সেদিনও কি এমনিতর মেঘের ঘটা খানা, থেকে থেকে বাজ বিজুলি দিচ্ছিল কি হানা। তিন কন্যে বিয়ে করে কি হলো তার শেষে, না জানি কোন নদীর ধারে, না জানি কোন দেশে। তা কোন দেশে সেই তিন কন্যের বিয়ে হলো আমি যেন কিছুই জানি না। তারপরেই তিনি বলছেন, কোন ছেলেরে ঘুম পাড়াতে কে গাহিল গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান। নদীকে এখানে নদের সঙ্গে, অর্থাৎ অদ্ভুতভাবে এই শব্দটাকে কিভাবে মিষ্টি করে দেয়া হয়েছে, ছোট ছোট ছেলে মেয়েদের মনের মতো করে দেয়া হয়েছে। ছড়ার কিন্তু বৈশিষ্ট্যটাই এই, অর্থাৎ পৃথিবীর কোন দেশের কোন ছেলে তাকে ঘুম পাড়াচ্ছে, কোন মা, এটি যেন অনন্তকালের একটি ইমেজারি। কোন ছেলেরে ঘুম পাড়াতে কে গাহিল গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান। এই টাপুর টুপুর শব্দের ভিতর দিয়ে আমরাও আমাদের নৌকা বেয়ে চলি, জীবন তরি আমরা বেয়ে যাই। রবীন্দ্রনাথ তার যে জীবনটাকেই যেন তিনি সে নদী করে, তার ভিতর দেহিকে তরি করে তিনি অনন্ত অনন্ত কাল সেই ভেসে চলেছেন। সেই প্রবাহ আমরা এখনো যেন সেই প্রবাহিত হয়ে চলেছি।